55 গুলিটা এসে ঠিক কপালে জায়গায় লেগেছিল। 18 এপ্রিল 2001 বাংলাদেশি বিডিআর আর জনতার হাতে বেদম মার খেয়ে 16 বিএসএফ এর লাশ ফেলে রেখে পালিয়েছিল তাদের সঙ্গী সাথীরা। বাংলাদেশিদের এ এক অজানা গর্বের দিন, যেদিন বুক চিতিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের তৎকালীন বিডিআর। ভারতের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী এক সশস্ত্র যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল বিজয়। লাশ পাইছি আমরা বেশিরভাগ এইখানে এই ধান ক্ষেতগুলোর মধ্যে লাশ বেশি পেয়েছি। আমরা এখানে লাশ পাইছি হলো 16টা, আর আপনি জীবিত ধরছিলাম আমরা এই ক্যানেল থেকে, এই নদী থেকে ধরছিলাম 2 জন। এই মোট হলো 18 জন আমরা ধরছি। আর আমরা কিছু হাতেরও পাইছিলাম প্রায় 38টার মতো। কোনো উস্কানি ছাড়াই 2001 সালের 18 এপ্রিল ভোর রাতে ভারী অস্ত্র গোলাবারুদ সহ কয়েকশো বিএসএফ জওয়ান আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ঢুকে পড়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়িতে। তাদের উদ্দেশ্য ছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করে প্রতিবেশী দেশ বাংলাদেশকে তাদের শক্তিমত্তার জানান দেওয়া ও তৎকালীন বিডিআরের অজেয় মানসিকতাকে চূর্ণবিচূর্ণ করা। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে ধান খেতে পানি দিতে আসা মিনহাজ উদ্দিন নামে এক যুবকের কাছে নিকটবর্তী বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় বিএসএফ জওয়ানেরা। তবে মিনহাজ উদ্দিন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তাদেরকে ভুল পথ দেখিয়ে সময় ক্ষেপণ করান। এরপর তিনি ছুটে যান স্থানীয় বিডিআর ক্যাম্পে, যেখানে সে সময় উপস্থিত ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। দেখে চতুর্দিক থেকে গুলি আসতেছে, এমনভাবে গুলি আসতেছে বৃষ্টির মতো। আমরা তো শুধু সাপোর্ট, ওনারা যদি 100 গুলি করছে আমরা দিছি 10টা দিয়ে শুধু সাপোর্ট দিছি। গুলি নিয়ে গামছা বেঁধে আবার গলার সাথে লটকে আবার কোল্ডিং করে মনকান ক্যাম্পে চলে আসলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকেই বিএসএফ এর এলোপাথারি গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। শুরুতে মাত্র 8 জন বিডিআর সদস্যই প্রচণ্ড মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়ে শতাধিক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অকুতোভয় চিত্তে যুদ্ধ চালিয়ে যান টানা 4 ঘণ্টা। প্রচণ্ড গোলাগুলিতে আতঙ্কিত নিরীহ গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কিছু দুঃসাহসী গ্রামবাসীর অংশগ্রহণে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় বিডিআর। কোনো কথা নাই, যেদিক থেকে আসবে সেদিকেই মারো। তো ওনাদের দেখা গেছে, আমরা দেখছি ইরি ধান ছিল, ইরি ধান থেকে যখন গুলি আসতেছে আমরাও সাপোর্টিং গুলি ওই দিক মারতেছি, যেদিক থেকে গুলি আসে ওই দিক। আমাদের গুলি তো ওরা বেশি মারা গেছে। আচমকা এই আক্রমণের সংবাদ পেয়ে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের নির্দেশে জামালপুর থেকে সকাল 10টায় লেফটেন্যান্ট কর্নেল শায়রুজ্জামানের নেতৃত্বে 20 জনের একটি অতিরিক্ত ফোর্স সেখানে পৌঁছালে যুদ্ধ আরও তীব্র রূপ নেয়। এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলে গোলাগুলি। ভারতীয় বাহিনীর কাপুরুষোচিত আক্রমণকে অসীম বীরত্ব ও বুদ্ধিমত্তার সাথে রুখে দিতে বড় ভূমিকা রেখেছিল বড়াইবাড়ির স্থানীয় গ্রামবাসীরাও। সেই যুদ্ধে সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম লাল। তিনি জানাচ্ছিলেন সেদিনের সেই যুদ্ধের ভয়াবহ সব ঘটনা। আমরা দেখলাম যে ইরি ক্ষেতের ভিতর সুন্দর একটা ব্যাংকার করছে, ব্যাংকার করে এর আর উপর দিকে তাকা নাই, মানে মাথাটা দিছে নিচের দিকে, এমনি দিয়ে খালি গুলি করতেছে, মানে কোন দিক গুলি যাইতেছে এটা এরা দেখতেছে না, খালি গুলি করতেছে। আমরা দুজনে পিছন যায় সেরা কোল্ডিংকে যায় দেখতেছে, বেশ সুন্দর যে এরা কি করতেছে। পরে হাবিলদার গনি সাহেব বললো যে এই ভাগনা এটা রাখা যাবে না, দিয়ে ফেলে। আমার কাছে হাতে ছিল, বাস দুইজনে একবারে জায়গাতেই। বাংলাদেশের বুদ্ধিমত্তা ও সাহসী প্রতিরোধের মুখে একসময় খেই হারিয়ে ফেলে শত্রুপক্ষ ভারতীয়রা। শক্তিমত্তা দেখাতে আসা বিএসএফ শেষ পর্যন্ত বিডিআর ক্যাম্প তো দখলে নিতে পারেনি, উল্টো ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ভারতীয় বাহিনী পালিয়ে গেলে বড়াইবাড়ি ধান খেতে পড়ে থাকতে দেখা যায় নিহত 16 বিএসএফ সদস্যের লাশ। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এই সংখ্যা 100 ছাড়িয়েছিল। এছাড়া প্রাণে বেঁচে থাকা 2 বিএসএফ সদস্য ধরা পড়ে স্থানীয়দের হাতে। তবে বিডিআর ক্যাম্প দখলে নিতে না পেরে গ্রামের 86টি বাড়িতে অগ্নিসংযোগ করে ভারতীয় বাহিনী।
বিবিসির এক প্রতিবেদন মতে রক্তক্ষয়ী এ যুদ্ধের সূত্রপাত হয় তারও কয়েক মাস আগে সিলেটের পাদুয়ায়। সেখানে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতর দিয়ে একটি সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করলে আপত্তি তোলে বিডিআর, কিন্তু ভারত তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এ ঘটনায় বিডিআর সেখানে একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। পরবর্তীতে বিএসএফ তাদের শক্তিমত্তা দেখানোর জন্য ৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে, কিন্তু বিডিআরের প্রতিরোধের মুখে জীবন বাঁচাতে ৭০ বিএসএফ জওয়ান বিডিআরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ধারণা করা হয় এই ঘটনার শোধ নিতেই সে বছর ১৮ এপ্রিল বড়াইবাড়িতে অবৈধ অনুপ্রবেশ এবং হামলা চালায় শতাধিক কাপুরুষ বিএসএফ জওয়ান। ২০০১ সালে আমরা ১৮ এপ্রিল রাত্রে শুয়ে রয়েছি। রাত ৩টার সময় আমার চাচা বলতেছে যে বাবা তুমি ওঠো, এই বিএসএফ আসছে আমাদের বাড়ির পিছন দিয়ে আমাদেরকে ঘেরাও করছে। পরে আমি উঠলাম, উঠে আইসা এই জায়গায় দাঁড়াইলাম, এই জায়গাটায়। এটা ছিল একটা শাপলা। এই শাপলার কাছে আমি তাকিয়ে দেখি এটাই বিএসএফ ক্যাম্প। এই যে গাছটা দেখা যায়, দুইজন লোক এই যে দাঁড়িয়ে আছে, এই জায়গা দিয়ে হামাগুড়ি দিয়ে, এটা ছিল গম ক্ষেত, এখান দিয়ে হামাগুড়ি দিয়ে কমপক্ষে ১০০ বিএসএফ আইসা এই মাঠটার মাঝে মানে ঢুকতেছে আর জায়গায় জায়গায় বসতেছে। বড়াইবাড়ি যুদ্ধের ভয়াবহ এই ক্ষয়ক্ষতি মেনে নিয়েই পরবর্তীতে বিএসএফ এর শীর্ষ পর্যায় থেকে বিডিআরের সাথে সমঝোতার জন্য পতাকা বৈঠক আহ্বান করে, যার ফলশ্রুতিতে শেষ হয় ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশিদের গৌরবময় এক যুদ্ধ, বড়াইবাড়ি যুদ্ধ। যে যুদ্ধে বাংলাদেশের পক্ষে বিডিআরের ল্যান্স নায়েক ওয়াহেদ মিয়া, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদের দেশের জন্য তাদের জীবন বিলিয়ে দেন বিএসএফ এর গুলির মুখে। ১ নম্বর ব্যাংকার, এই ব্যাংকারেই মারা গেল আপনার হলো লান্স নায়েক ওয়াহেদ ভাই। এখানে যুদ্ধ লাগার ৫-৭ মিনিট পরেই মারা গেছেন। এখানে ২জন ছিল এখানে, আর একটা ব্যাংকার ছিল আমাদের ওই পাশে, ওইটা ছিল আমাদের এমজি লাগানো ছিল বড় হাতে একটা, ওইটা ফজলু সাহেব চালাইছে তখন, লান্স নায়েক ফজলু ভাই তখন ওইটা চালাইছে। আমাদের ওই হাতেটা থাকাতে আমরা বাঁচছি মূলত। আসলে এই একটাই আমাদের পুরো সাপোর্ট করছে আমরা। বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ এর হামলা ছিল ধৃষ্টতার চরম উদাহরণ। ভারতের উচ্চাভিলাষ ও প্রতিবেশী দেশের প্রতি শক্তিমত্তা প্রদর্শন এই অনৈতিক যুদ্ধে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কিন্তু বিডিআর সেই আক্রমণ প্রতিহত করে এক অনন্য বিজয়গাথা রচনা করে। বড়াইবাড়ি যুদ্ধ শুধু বিডিআরের সাহসিকতাই নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক অদ্বিতীয় উদাহরণ হিসেবে রয়ে গেছে। অকুতভয় বিডিআরের এই বীরত্বগাথা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, স্বাধীনতা রক্ষায় এ জাতি কখনো পিছু হটে না, হটবেও না কখনো, কোনোদিনও।